আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গাউসের উপপাদ্যের বিবৃতি এবং প্রমাণ। তো আমরা এই পর্যন্ত তড়িৎ ফ্লাক্স জেনেছি আর কি। তো তড়িৎ ফ্লাক্সের সেই রেজাল্টগুলোকে কাজে লাগিয়েই এই গাউসের উপপাদ্যের বিবৃতিটা করা যাবে। তো বিবৃতিটা বলা যাক কি হচ্ছে। দেখো, এরকম যদি হয়, একটা ধরো একটা বদ্ধ তল রয়েছে, সেই তলের মধ্যে একটা চার্জ ধরো রয়েছে, সেটা হচ্ছে পজিটিভ চার্জ প্লাস কিউ। হুম এবার সেই এখান থেকে ধরো একটা ক্ষুদ্র এরিয়া, এই ডিএস একটা ক্ষুদ্র এরিয়া নিলাম, এই এই জায়গাটায় ধরো একটা ডিএস ক্ষুদ্র এরিয়া নিলাম। সেই ডিএস এরিয়া যেহেতু নিয়েছি, তাহলে এই ডিএস এরিয়ার মধ্যে আমাদের এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিগুলো বাইরের দিকে যাবে। তো ধরে রাখছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশনটা হচ্ছে ই। হুম এবং এই ডিএস যে এরিয়াটা রয়েছে, সেই ডিএস এরিয়াটা ধরো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশনে নেই, একটুখানি অ্যাঙ্গেল করে রয়েছে, কারণ এরিয়ার ডিরেকশনটা সবসময় তোমার হচ্ছে যে তলটা থাকছে সেই তলের উপর কিন্তু পারপেন্ডিকুলার থাকে। ধরো ফিল্ড ইন্টেন্সিটির সাথে এই ডিরেকশনটা আমার হচ্ছে থেটা। তাহলে পরে এইবার গাউসের যে বিবৃতিটা আছে সেটা হচ্ছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, আমি ক্ষুদ্র একটা তড়িৎ ফ্লাক্স নিয়েছি, মোট তড়িৎ ফ্লাক্সটাও বের করব। তাহলে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/এপসাইলন গুণ। তার মানে এই যে মোট আধানটা রয়েছে সেই মোট আধানের 1/এপসাইলন গুণ। তাহলে এবার স্টেটমেন্টটা লেখা যাক। তাহলে পরে এই যে সেই স্টেটমেন্টটা, তো এইবার আমাদের ধরো এবার যদি সেটাকে গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে চাই, তো গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে চাইলে এই জিনিসটা বদ্ধ পদের জন্য ক্লোজ লাইন ইন্টিগ্রাল ওভার এস, এইটা ধরো এস, এইটা ই ডট ডিএস, হ্যাঁ, এটা ই ডট ডিএস ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এই যে স্টেটমেন্টটা, এটা হচ্ছে স্টেটমেন্টটা, এটারই ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এইটা। তাহলে এইটা আমরা গাউসের বিবৃতি পেলাম। অবশ্যই আর এখানে কিন্তু আধানটা তলের মধ্যে ভেতরে রয়েছে। আচ্ছা, এইটাকে এবার প্রমাণ করতে হবে। এইটা যে গাউসের উপপাদ্য হলো সেটাকে আমাদের প্রমাণ করে দেখতে হবে। চলো তাহলে এবার প্রমাণটা দেখা যাক। এবার দেখো যে ও বিন্দুতে একটা প্লাস কিউ আধান রয়েছে এবং এই ডিস্টেন্সটা ধরো, এই ডিস্টেন্সটা আমার সিম্পলি আর। তাহলে আর এই যে বিন্দুটা আমি নিয়েছি, সেই ধরো একটা বিন্দু এখানটায় রয়েছে, সেই বিন্দুটার নাম আমি দিচ্ছি পি। তাহলে ডিএস ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, ওপিটা অবভিয়াসলি আর, ডিএস ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে আমি লিখব পি বিন্দুতে আমার তড়িৎ প্রাবল্য। না, পি বিন্দুতে আমার তড়িৎ প্রাবল্য অবশ্যই প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এইটা আমার আসবে ই সমান সমান 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এগুলো পরিচিতি আমরা প্রত্যেকটাই জানি কোন কোন জিনিস কি। তো এইবার দেখা যাক এবার লিখবো যে ডিএস ক্ষুদ্র, এই যে এরিয়াটা রয়েছে ডিএস, সেই ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে, ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তাহলে ডিএস ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, তার জন্য তড়িৎ ফ্লাক্সটা আমার আসবে অবভিয়াসলি ই ডট ডিএস। এটা তড়িৎ ফ্লাক্সের আগের ভিডিওতে আমরা দেখেছি, তড়িৎ ফ্লাক্সটা এরকম হয়। তাহলে এইটা বুঝতেই পারছো, এটাকে ভাঙলে আবার আসবে ইডিএস কস থিটা, ডট প্রোডাক্টটা ভাঙছি। এবার ই এর জায়গায় ই এর মানটা এখান থেকে ধরো বসিয়ে দিলাম। তাহলে আমার ই সমান সমান আসছে, সরি এটা একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে আর কি, তবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। তাহলে আমার এটা আসছে
1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিএস, তার সাথে থাকছে কস থিটা। আমি এটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখছি। ধরো কিউ ডিভাইডেড বাই 4πε0, এখানটায় আমি দিচ্ছি ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, আগের দিনের ভিডিওতে তোমরা দেখে থাকবে, সেখানটায় কিন্তু আমার ঘনকোণ, একটা স্মল কোয়ান্টিটির জন্য ঘনকোণ, ওইখানটায় ঘনকোণটা আমার ছিল, ওটা ছিল ডি ওমেগা, এটা কিন্তু ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ছিল। এই জিনিসটা ব্যবহার এখানটায় আমরা করব। এইটা আর একটা কি ছিল না, এটার যদি আমি একটা বদ্ধ ধরো তলের মধ্যে টোটাল যদি আমি ঘনকোণটা দেখতে চাই, সলিড অ্যাঙ্গেলটা, তাহলে আমার এটা আসবে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটা সমান সমান 4π। এটাও আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছি। তো এই জিনিসটা আমার এখান থেকে যেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4πε, এইটা তাহলে আমার ডি ওমেগা জিনিসটা দাঁড়ালো। আচ্ছা বেশ, এইবার তাহলে সমগ্র তলের জন্য আমাকে মোট তড়িৎ ফ্লাক্স দেখতে হবে। সমগ্র তলের জন্য তাহলে তড়িৎ ফ্লাক্সটা আমার আসবে এইটা, এটার তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ক্ষুদ্র পার্টটা ইন্টিগ্রেশন। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে কিউ ডিভাইডেড বাই 4πε, এইটা ইন্টিগ্রেশনটা কিন্তু বাবা সলিড অ্যাঙ্গেলের উপরে আসবে, কারণ প্রত্যেকটা জিনিসই কনস্ট্যান্ট ক্ষেত্রে। আর টোটাল সলিড অ্যাঙ্গেল আমার 4π, তাহলে কিউ ডিভাইডেড বাই 4πε ইন্টু 4π, তাহলে আমার চলে আসছে 4π কাটলে কিউ ডিভাইডেড বাই এপসাইলেন। তাহলে ফাইনালি আমরা কিউ বাই এপসাইলেন পেলাম। এবার এটা লেফট সাইডে কিন্তু শুরুতে যে লেফট সাইডে ছিল সেটা কিন্তু ছিল ই ডট টিএস, এটা ক্ষুদ্র পার্ট, তার উপর কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা না হয়েছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের গাউসের উপপাদ্য। তো এইটা ছিল বদ্ধ তলের ভেতরের কোনো আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, এবার যদি এখানে কতগুলো স্পেশাল কেস একটুখানি মাথার মধ্যে রাখতে হবে। যদি এখানে একটার পরিবর্তে অনেকগুলো আধান থাকে, তাহলে সেই কিন্তু ইন্ডিভিজুয়ালি আধানগুলোর জন্য তড়িৎ ফ্লাক্সটা কী হবে সেটা কিন্তু তোমাকে যোগ করে দিতে হবে। তার মানে আমি এই জিনিসটা বলতে চাইছি, ধরো যে বদ্ধতলের অভ্যন্তরে এরকম ধরো Q1 Q2 এরকম করে ধরো Qn প্রভৃতি একাধিক আধান রয়েছে, ধরো যে একাধিক আধান রয়েছে, হ্যাঁ, তাদের জন্য এই ফর্মুলাটা কি হবে আর কি না, তাহলে ইন্ডিভিজুয়ালি আধানগুলোর জন্য যে তড়িৎ ক্ষেত্রগুলো আসবে, তাহলে এদের জন্য তড়িৎ ক্ষেত্রগুলো, এটার জন্য আমার E1 আসবে, এটার জন্য আমার E2 আসবে, এই করে En হবে। এইবার মোট তড়িৎ ফ্লাক্স তাহলে এক্ষেত্রে আমার যেটা দাঁড়াবে সেটা ওই বাম দিক, তো এই জিনিসটাই থাকবে বাবা, এটা কোনো চেঞ্জ হবে না। আমার রাইট সাইডে তাহলে আসছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল ওভার এস, তারপরে কি করব, এই জিনিসটা আমি E1 তারপরে যোগ E2 এরকম করতে 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 আপ টু En, হ্যাঁ, তাদের সাথে এই জিনিসটা হবে ডট প্রোডাক্ট, এবং ওই জিনিসটাকে করলে আমার এটা কিউ বাই এপসাইলন এসছে। আমি রেজাল্টে এখন জেনে গেছি, তাহলে 1/এপসাইলন করে দিচ্ছি, এইটা কি Q1, এইটা Q2 এরকম করতে 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 এইটা Qn, এবং এই টোটাল কিউর যে চার্জটা রয়েছে সেটাকে ধরো ক্যাপিটাল কিউ আমি নাম দিচ্ছি, তাহলে কিউ বাই এপসাইলন নট, যেখানে কিউটা হচ্ছে আমার মোট চার্জ, এইটা হচ্ছে আমার মোট চার্জ বা আধান বলতে পারো। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, যদি বদ্ধতলের ভিতরে ধরো একটা প্লাস চার্জ রয়েছে, একটা মাইনাস চার্জ রয়েছে, দুটো চার্জ রয়েছে, মানে এরকম, তাহলে কিন্তু দেখব যে মোট তড়িৎ ফ্লাক্সটা কিন্তু আমার শূন্য আসবে। তাহলে এই জিনিসগুলো আমরা একটুখানি খেয়াল রাখবো। তো বদ্ধতলের ব্যাপারটা এবার দেখলাম। এইবার যদি আধানটা
বদ্ধতলের ভেতরে না হয়, অর্থাৎ এখানে যেমন আধানটা বদ্ধতলের ভেতরে ছিল, এই ভেতরে না হয় যদি বাইরের দিকে থাকে, তাহলে তড়িৎ ফ্লাক্স কেমন হবে সেই জিনিসটা এবার দেখা যাক। ধরো এই আধানটা এরকম বাইরের দিকে রয়েছে প্লাস কিউ, তাহলে এই আধানের জন্য এই বদ্ধতলের মধ্যে তড়িৎ ফ্লাক্সটা কত হবে সেটা দেখব। তো ও বিন্দু থেকে ও পি বিন্দু ডিস্টেন্সটা ধরো R1, এইটা আমার R1, আর ও থেকে কিউ বিন্দু ডিস্টেন্সটা ধরো R2। হ্যাঁ, এই দুটো বিন্দুতে আমি একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়েছি DS1, এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়েছি DS2। তাহলে এইদিকে ধরো ইন্টারিং করছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা, এইদিকে এটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আসছে যেহেতু, তাহলে এটা নেগেটিভ হবে। এটা যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে পজিটিভ। আমরা যখন তড়িৎ ফ্লাক্স আগেও পড়েছিলাম তখন বলেছিলাম যে আসলে পরে নেগেটিভ, বাইরে বেরিয়ে গেলে পজিটিভ। এইবার এই ডিএস এর ক্ষেত্রে ডিরেকশনটা এই বরাবর রয়েছে, এটা এই ক্ষেত্রফলের ডিরেকশনটা এই বরাবর রয়েছে। এবার এই ইন্টেন্সিটির এই বরাবর কম্পোনেন্টটা আমার আসবে E1 cos থিটা, আর এই ইন্টেন্সিটির এই বরাবর কম্পোনেন্টটা আমার আসবে E2 cos থিটা। তাহলে এবার আমরা ক্যালকুলেশনে দেখি যে রেজাল্টটা কি আসছে। DS1 ক্ষেত্রের মধ্য দিয়ে তাহলে তড়িৎ ফ্লাক্সটা আমার আসছে মাইনাস E1, এখানে ইন্টেন্সিটিটা যেহেতু এন্টারিং করছে সেই জন্য নেগেটিভ cos থিটা 1, এবং তার সাথে আসবে DS1, কারণ ওই বরাবর কম্পোনেন্টটা আমার কিন্তু E1 cos থিটা 1 DS1। এটা কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, অর্থাৎ আমার তড়িৎ ফ্লাক্সের যে স্মল ফর্মুলাটা, অর্থাৎ এই যে E ডট DS, এই জিনিসটাই কিন্তু করা হয়েছে। এটা একই ডিরেকশন, এই কম্পোনেন্টটা একই ডিরেকশনে রয়েছে DS1 এর ডিরেকশনে, সেই জন্য এটাকে কিন্তু এভাবে লেখা হয়েছে। হ্যাঁ, এবং একই রকমভাবে DS2 ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স, এই জিনিসটা কিন্তু আমার আসবে E2 cos থিটা 2 সঙ্গে কিন্তু DS2। আবার আমি যদি ছবিটা তোমাদের দেখাই, এই যে ছবিটা, মানে এটার মধ্যে দিয়ে যেটা এন্টারিং করছে সেইটা হচ্ছে এই জিনিসটা, এবং যেটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে পরে লেখা যায় যে DS1 এবং DS2 ক্ষেত্রের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্সটা আমার কত হচ্ছে, এই জিনিসটা দেখব। তাহলে দেখতেই পাচ্ছ এইটা এবং এইটার যোগফল, তাহলে মাইনাস E1 cos থিটা 1 DS1 যোগ E2 cos থিটা 2 DS2। এবার E1 এর মানটা যদি লিখি তাহলে কি আসবে না, একই রকম ভাবে 1/4 পাই এপসাইলন, তারপরে Q ডিভাইডেড বাই R1 স্কোয়ার, ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে থাকছে cos থিটা 1 DS1। একই রকম ভাবে এখানটায় 1/4 পাই এপসাইলন, এখানেও Q ডিভাইডেড বাই R2 স্কোয়ার, এখানে থাকছে cos থিটা 2 DS2। তো এখানেও আমরা সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটাকে কাজে লাগাবো, সেটাকে করলে পরে দেখো গুছিয়ে লিখলে কিউ ডিভাইডেড বাই নেগেটিভ একটা হবে 4 পাই এপসাইলন, এখানে থাকছে cos থিটা 1 DS1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার, এখানে দাঁড়াচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন, এখানে দাঁড়াচ্ছে cos থিটা 2 DS2 ডিভাইডেড বাই R2 তার স্কোয়ার। তো দেখো এইটা একটা স্মল সলিড অ্যাঙ্গেল, এটাও একটা স্মল সলিড অ্যাঙ্গেল অ্যাকর্ডিং টু সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা। তাহলে এই জিনিসটা আমার কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন, এটা ডি ওমেগা আসছে, 1 দিলাম ধরো, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন, এটাকে ডি ওমেগা 2 দিলাম। বাট আমি যদি ফিগারের দিকে তাকাই, ছবির দিকে যদি তাকাই, দেখো সলিড অ্যাঙ্গেলটা তৈরি হয় এইখানটায়, মানে এই যে এখানে এই ক্ষেত্রফলের জন্য সলিড অ্যাঙ্গেলটা আমার ডি ওমেগা 1, আর এই ক্ষেত্রফলের জন্য সলিড অ্যাঙ্গেল আমার ডি ওমেগা 2। ভালো করে অবজার্ভ করলে দেখো সলিড অ্যাঙ্গেল দুটো কিন্তু সেম। একটা পয়েন্টকে আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে সেটা বাইরের দিকে যত এক্সপ্যান্ড হবে সেটা কিন্তু উইথটা বাড়বে, বাট সেটা কিন্তু একটা বিন্দু থেকেই আসছে, তার মানে এই সলিড অ্যাঙ্গেল দুটো সেম। তার মানে ডি ওমেগা 1 ইকুয়াল টু ডি ওমেগা 2। এবং এই চার্জগুলো যেহেতু
সেম রয়েছে, এটা নেগেটিভ যেহেতু রয়েছে, এটা পজিটিভ যেহেতু রয়েছে, তাই মানে আমি বলতে পারি মোট তড়িৎ ফ্লাক্সটা আমার 0। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে যদি আমার আধানটা যদি বাইরের দিকে অবস্থান করে তাহলে কিন্তু মোট তড়িৎ ফ্লাক্স 0 আসে। এটা কিন্তু বাবা মনে রাখতে হবে। তাহলে বিশেষ ক্ষেত্র হিসেবে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে যে একটা বদ্ধ তলের মধ্য দিয়ে যদি দুই ধরনের আধান থাকে, অর্থাৎ একটা বদ্ধ তলে ধরো একটা প্লাস কিউ চার্জ একটা মাইনাস কিউ চার্জ, দুটো চার্জ রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি তড়িৎ ফ্লাক্সটা 0। তড়িৎ ফ্লাক্স তাহলে এটার জন্য একটা 0 আসবে। আর একটা আমরা বিশেষ ক্ষেত্র হিসেবে পেলাম, যদি আধানটা আমার বদ্ধতলের বাইরে হয়, যে কোনো বদ্ধতল হতে পারে, যে কোনো শেপের হতে পারে, আধানটা যদি বাইরে হয়, সেটা প্লাস চার্জ হোক আর মাইনাস চার্জ হোক, যাই হোক না কেন, আধানটা যদি বাইরের দিকে হয় তাহলে আমার তড়িৎ ফ্লাক্সটা 0। এক্ষেত্রেও তাহলে তড়িৎ ফ্লাক্সটা আমার 0। এবার গাউসি উপপাদ্যের প্রয়োগ, অর্থাৎ যার জন্য এই গাউসি উপপাদ্যটা পড়া আর কি, সেটা যদি আমরা দেখতে চাই, সেটা কি দেখো, যে ধরো একটা বিন্দু আধান রয়েছে, এরকম একটা বিন্দু আধান রয়েছে, আর একটা প্লাস কিউ আধান রাখা আছে। এবার এই আধানের ক্ষেত্রের মধ্যে একটা একক আধান বা কোনো একটা আধান আমি রেখেছি, সেই আধানের উপর আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে পরে আমি কিভাবে তড়িৎ প্রাবল্যটা খুব দ্রুত নির্ণয় করতে পারবো। এরকম অ্যাপ্লিকেশনগুলোকে কাজে লাগবে। অর্থাৎ যেখানে যেখানে জ্যামিতিক প্রতিসম রয়েছে, এরকম জায়গাগুলোতে কিন্তু গাউসের উপপাদ্যের প্রয়োগটা ভালো হবে। আর কোথায় হবে তাহলে, না যদি একটা লাইন চার্জ ডেন্সিটি থাকে, এরকম ধরো একটা লাইন চার্জ ডেন্সিটি রয়েছে এবং সেটা যদি ইনফাইনাইট হয়, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এই জায়গাগুলোতে আমি গাউসের উপপাদ্য খুব সহজে প্রয়োগ করতে পারবো। এই জায়গাগুলোতে কিন্তু আমাকে প্রতিসম ব্যাপারটা মাথায় রাখতে হবে। প্রতিসম ব্যাপারটা কীরকম, না যদি আমার পয়েন্ট চার্জ হয়, পয়েন্ট চার্জ যদি হয় তাহলে যে বিন্দুতে আমাকে চার্জটা নির্ণয় করতে, ইন্টেন্সিটিটা নির্ণয় করতে হচ্ছে, আসলে সেই বিন্দুকে আমি রেডিয়াস করে একটা আমি গাউসীয় তল কনসিডার করব। এটা পয়েন্ট চার্জের জন্য কোনো একটা বিন্দুতে। আর যদি সেটা ইনফাইনাইট ওয়্যার হয় এরকম, তাহলে তার ক্ষেত্রে যদি আমাকে গাউসীয় উপপাদ্য প্রয়োগ করে কোনো একটা বিন্দুতে এপার ওপার আমাকে যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু এই ওয়্যারটাকে আমাকে তখন যে পয়েন্টটা আমাকে নির্ণয় করতে হবে, সেই পয়েন্টের রেডিয়াস ধরে কিন্তু একটা আমাকে গোলীয় চোঙ কল্পনা করে নিতে হবে। আরও 2-3 জায়গায় একই রকমভাবে গাউসীয় তল আমাকে নিতে হবে। তো আমরা একটা একটা করে দেখব। যে প্রথমে দেখব আমরা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। প্রথমে দেখব তাহলে ধরো যে এরকম বিন্দু আধান একটাই, এই পয়েন্টে একটা বিন্দু আধান রয়েছে কিউ, সেটা প্লাস চার্জ আমি নিয়েছি, না মাইনাস চার্জও নেওয়া যাবে। তাহলে আর দূরত্বে পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এবার আমি কি করব, না এখানে একটা গোলীয় গাউসীয় তল আমি কল্পনা করব। গাউসীয় তলটাকে হতে হবে গোলীয়। মোটামুটি একটা গ্লো করার চেষ্টা করছি আর কি। তাহলে এরকম আমাকে একটা গাউসের তল কনসিডার করে নিতে হবে। এটা কিন্তু তল, হ্যাঁ, এটা তোমার হচ্ছে 3 ডাইমেনশনাল কিন্তু বুঝতে হবে, গোলীয়। তো এখান থেকে তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিগুলো বাইরের দিকে যাবে, তল বরাবর এগুলো বাইরের দিকে হবে, কারণ আমরা দেখেছি এই তলগুলোকে লম্বভাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিগুলো ছেদ করে, তাই না? আচ্ছা, বেশ। এবার আমি কি করব, গাউসি উপপাদ্য প্রয়োগ করতে হলে আমি একটা ক্ষুদ্র একটা সারফেস কনসিডার করব। এই ক্ষুদ্র সারফেসটা ধরো ডিএস। এবার ভালো করে অবজার্ভ করে দেখো, সারফেসের ডিরেকশনটা কিন্তু এক্স্যাক্টলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশনের দিকেই হবে, কারণ এটা গোলীয় তল নিয়েছি এবং সিমেট্রিক, চারিদিকে সমান। এদিকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন বাইরের দিকে। এভাবে আমি ধরো কম্পোনেন্টগুলো দিচ্ছি আর কি। তাহলে এই বরাবর এই ক্ষুদ্র এই এরিয়ার জন্য আমার তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা দেখি।
তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী আমি ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স এইটা যদি দেখতে চাই, হ্যাঁ ফাই ধরো ডি ফাই সমান সমান এটা ই ডট ডিএস এই জিনিসটা দাঁড়াচ্ছে সারফেস ইন্টিগ্রাল ওভার এস, তাই না? এবার আমাকে যদি টোটাল ফ্লাক্সটা নির্ণয় করতে হয় তাহলে আমি এটাকে কি করবো, ইন্টিগ্রেশন করে দেবো। বাম দিকে তো ফাই আসছে, ডান দিকে ইন্টিগ্রেশন ক্লোজ পাতি অ্যাকচুয়ালি হয় এটা ই ডট ডিএস। ই যেহেতু প্রতিসম এটা বাইরের দিকে বেরিয়ে যাবে, তাই না? এটা সিম্পলি তাহলে ডিএস এর উপরে ক্ষেত্রফলটা আমার দাঁড়ালো। এবার গাউসের উপপাদ্য অনুযায়ী এটা তো তড়িৎ ফ্লাক্স, এই জিনিসটাকে আমরা কি লিখেছিলাম, মোট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন, এটাই তো ছিল যে তড়িৎ ফ্লাক্সটা চার্জে কিউ বাই এপসাইলন হবে, তবে এই জিনিসটা কিউ বাই এপসাইলন। এবার ই যেহেতু বাইরের দিকে বেরিয়ে গেল, এরিয়াটা দুটো ডিএস এর উপরে থাকলো এবং এটা যদি গোলীয় তল, তার মানে এটা রেডিয়াসটা যেহেতু আর রয়েছে তাহলে আমি এটা লিখতে পারি ই 4 পাই আর স্কোয়ার সমান সমান কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এপসাইলন হচ্ছে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে আমার রেজাল্ট দাঁড়ালো ফাইনালি ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটা বিন্দু আধানের জন্য যে কোনো বিন্দুতে আর ডিস্টেন্স দূরে থাকে সেটা তো এটাই হয়, তাহলে আমি গাউসের উপপাদ্য প্রয়োগ করে শুধু দুটো স্টেপে করে দিতে পারছি, তাহলে কত ইজি আমি করে দিতে পারলাম, তাই না? এবার দেখবো যে সুষমভাবে আহিত গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য। একটা ধরো গোলীয় খোলক আমি নিচ্ছি, খোলক কিন্তু এটা বুঝতেই হবে যে ভেতরটা একদমই ফাঁকা কিন্তু বাট গোলীয়। এবার দুই রকম কন্ডিশন হবে, এটার কিন্তু চার্জ একটা ভেতরের দিকে যদি আমি চার্জ রাখি, মানে এটা আমাকে লিখতে হবে যে মানে মানে বিন্দুটা একবার ধরো গোলকের ভেতরের দিকে একবার বাইরের দিকে আমি ধরছি, হ্যাঁ এখানে ধরো কে প্লাস কিউ চার্জ দেওয়া রয়েছে, চার্জগুলো অবভিয়াসলি এ সারফেসের মধ্যে ছড়িয়ে পড়বে, তাহলে বিন্দুটাকে একবার ভেতরের দিকে একবার বাইরের দিকে নিয়ে দেখি যে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে। ধরো বিন্দুটা গোলকের বাইরের প্রথমে যদি ধরি তাহলে পি বিন্দুতে আমার বিন্দুটা রয়েছে, অর্থাৎ যে বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেটা। এবার তাহলে এইখানটা আমাকে একটা গাউসীয় তল কনসিডার করে নিতে হবে। খেয়াল রাখবে যেখানে বিন্দুটা ধরবে সেখানে কিন্তু গাউসীয় তল আমাকে কনসিডার করে নিতে হবে, হ্যাঁ? তাহলে এক্ষেত্রে এইটা আমার গাউসীয় তল বাইরেরটা, এই ডিস্টেন্সটাকে আমি এক্স নাম দিচ্ছি, ঠিক আছে? দেখো এই খোলকের ভেতরের দিকে কিন্তু চার্জগুলো রয়েছে, তাই না? তাহলে চার্জ যেহেতু গোলকের ভেতরের দিকে রয়েছে, যেহেতু আমি গাউসীয় তলটা বাইরের দিকে হচ্ছে, আমি কিন্তু এখানে পি বিন্দুতে আমি তড়িৎ ফ্লাক্স, এখানে মোট তড়িৎ ফ্লাক্স করি কারণ মোট তড়িৎ ফ্লাক্সটা বের করতে পারবো। এটি কিন্তু আমার এইরকম ছিল ই, তারপরে ডিএস করতাম, ইন্টিগ্রেশন করে দিতাম। এবার দেখো ডিএস যদি আমি করি তার ইন্টিগ্রেশন করলে টোটাল ক্ষেত্রফলটা আসবে, তাহলে 4 পাই, এখান থেকে এইটা ডিস্টেন্সটা যেহেতু এক্স, এটাই আমার গাউসীয় তল বাইরেরটা, তাহলে এক্স স্কোয়ার এইটা। এবার গাউসের উপপাদ্য অনুযায়ী এই তড়িৎ ফ্লাক্সটা মোট চার্জের এপসাইলন হয় এই জিনিসটা, তার মানে এখান থেকে খুব সিম্পলভাবে গাউসের উপপাদ্য প্রয়োগ করে কত দ্রুত আমি দেখো আমি ক্যালকুলেশন করে দিতে পারছি। তাহলে কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অবশ্যই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশনটা বাইরের দিকে হবে, এই দিকে ডিরেকশনটা থাকবে সব দিকেই। এবার যদি সেটা ওই গোলীয় খোলকটার রেডিয়াসটা দেখতেই পাচ্ছ এইটা, সেটা যদি বিন্দুটা পিটে এখানে নয় ভেতরের দিকে কোনো একটা বিন্দু হয়, এখান থেকে ধরো ভেতরের দিকে ডিস্টেন্সটা এক্স, এক্ষেত্রে দেখো আমার বিন্দুটা যেহেতু ভেতরের দিকে রয়েছে, হ্যাঁ, তাহলে আমার গাউসীয় তল কিন্তু এইটা এবার হলো, এইটা কিন্তু আমার বাবা গাউসীয় তল,
এটা যেহেতু আমার গাউসীয় তল এবং এটা ভিতরের দিকে রয়েছে, আধানগুলো যেহেতু বাইরের দিকে রয়েছে, ইন্টেন্সিটি তো বাইরের দিকে হবে, তাহলে কিন্তু এই জায়গাতে কিন্তু যেটা আসবে, চার্জটা যেহেতু ভেতরে থেকে গেল আর তলটা যেহেতু ভেতরের দিকে, চার্জটা বাইরের দিকে, সরি, তাহলে এই তলের মধ্য দিয়ে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাস করবে না। মানে এখানটায় আমার যেটা রেজাল্টটা দেবে ই ডট ফোর পাই এক্স স্কোয়ার, এখানে এক্সটা এইটুকুটা, এইটা কিন্তু বাবা জিরো দেবে, যেহেতু আধানটা বাইরের দিকে রয়েছে আর তলটা আমার ভেতরের দিকে রয়েছে। তার মানে এখান থেকে বলা যায় যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা শূন্য। তার মানে কোনো গোলীয় খোলক যদি হয় তার ভেতরের দিকে, তাহলে এখান থেকে কনক্লুশন এটাই আসলো, সেটা যদি কোনো গোলীয় খোলক হয়, গোলীয় খোলক যদি হয়, তাহলে ভেতরের দিকে যে কোনো বিন্দুতে তার কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা শূন্য। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ধরো এইটা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, এটা কে চার্জ দেওয়া হয়েছে, এর টোটাল দৈর্ঘ্যটা ধরো ক্যাপিটাল এল, এটা টোটাল দৈর্ঘ্যটা আমি ক্যাপিটাল এল নাম দিচ্ছি। এটা ইনফাইনাইট, কিন্তু যদিও ইনফাইনাইটে আরও অনেক দৈর্ঘ্য হবে, জাস্ট বোঝার জন্য আমি এল দিলাম। তাহলে পরে এর প্রতি একক দৈর্ঘ্যে চার্জটা হচ্ছে আমার ল্যামডা, এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি একদম প্রথমের দিকে। তো এটার জন্য কোনো একটা বিন্দু, ধরো এরকম একটা জায়গায় বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হলে আমি বলেছিলাম যে যদি সেটা ওয়্যার যদি হয়, ইনফাইনাইট ওয়্যার যদি হয়, তাহলে কিন্তু এই ওয়্যারটাকে আমাকে গাউসীয় তল একটা কনসিডার করে নিতে হবে, মানে এটাকে একটা চোঙ কনসিডার করে নিতে হবে। এবার এই পয়েন্টকে কেন্দ্র করে, এখানে ব্যাসার্ধ করে এটাকে একটা ধরো আমি চোঙ বানাচ্ছি। ধরো এই চোঙটাকে বোঝানোর জন্য আমি এই দিক দিয়ে, এই দিকে একটা মাথা বের করলাম, নিচের দিকে ধরো একটা সেই বৃত্তাকার তলটা আমি বের করার চেষ্টা করছি আর কি। বিন্দুটা এখানটায় ধরো আছে, এই পয়েন্টটা। একটুখানি ছবি আঁকা একটু গন্ডগোল হচ্ছে, এই আর কি, আর কিছু না। তাহলে এইটা মোটামুটি আমার একটা চোঙ তৈরি হয়ে গেল। তো এটাকে একটু বাড়িয়ে দিই, এই পয়েন্টটা যেটাকে আমি পি বলছি, এই ডিস্টেন্সটা আমার এক্স, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু বাবা এই বক্রতল, এইটা চোঙের বক্রতল দেখতে পাচ্ছ, বক্রতলেরকে কিন্তু পারপেন্ডিকুলারভাবে ভেদ করে যাচ্ছে। এই তল দিয়ে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেরোবে না, একই রকমভাবে এই তল দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেরোবে না, এই দুটোতে কিন্তু শূন্য, শুধুমাত্র বক্রতলের সঙ্গেই কিন্তু বেরোবে। এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে দেখো মোট যে চার্জটা এই বক্রতলের গায়ের উপর, যে মোট যে চার্জ, সেটা কি হবে না আমার মোট চার্জ একক দৈর্ঘ্যে ল্যামডা, তাহলে এল ল্যামডা, সিম্পল হিসাব, যেহেতু এটা লাইন চার্জ ডেন্সিটি। আর তড়িৎ ফ্লাক্স যেটা হবে, এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স, আমি জিনিসগুলো কিছু কিছু মুখে বলছি এবং তাড়াতাড়ি করছি, কারণ ভিডিওগুলো খুব বড় হয়ে যাবে, একদম বিস্তারিত খুঁটিনাটি যদি আমি করতে চাই, তো সেই জন্য জাস্ট মেন জিনিসটা আমি তোমাদের বলছি। তাহলে তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে যেটা হবে, দেখো ফাই সমান সমান, এটা কিন্তু এই একই রকমভাবে ই ডট ডিএস, এটা ই দাঁড়ালো ডিএস, কিন্তু পাবো এক্ষেত্রে বক্রতলটা, বক্রতলের ক্ষেত্রফল কী করে পাবো না, বক্রতলের রেডিয়াসটা হচ্ছে আমার এক্স, তাহলে এই বৃত্তির যদি আমি এইটার পরিধি যদি বের করি, তাহলে 2πx, তার সাথে আমি এলটা, এইটাকে যদি আমি এল নাম দিয়েছি, তাহলে 2πx ইন্টু এল, এই জিনিসটা দাঁড়ালো বক্রতলের ক্ষেত্রফল। এই তড়িৎ ফ্লাক্সটা কি হয় না, গাউসীয় উপপাদ্য অনুযায়ী আমরা দেখলাম যে এই তড়িৎ ফ্লাক্সটা চার্জের এপসাইলন গুণন হয়। তার মানে আমি লিখতে পারি ই ডট 2πxl ইজ ইকুয়াল টু ল্যামডা, এই ল্যামডা ডিভাইড বাই এপসাইলন, এটাই উপপাদ্য অনুযায়ী, গাউসীয় উপপাদ্য অনুযায়ী। তাহলে এখান থেকে আমার এল এল কাটছে, তাহলে সিম্পলি আমার দাঁড়াচ্ছে ই সমান সমান 1/2π এপসাইলন ল্যামডা ডিভাইডেড বাই এক্স, তাই তো? এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখছি, 2πটাকে আমি জোর করে 4π বানাচ্ছি, মানে একটা 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এখানে 2 ল্যামডা ডিভাইডেড বাই এক্স।
এই ডিরেকশনটা কিন্তু বক্রতলের সঙ্গে পারপেন্ডিকুলার বাইরের দিকে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা দীর্ঘ ঋজু তারের মধ্য দিয়ে আহিত ঋজু তারের মধ্যে তারের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ প্রবলতা কত হবে সেটা কিন্তু বের করতে পারলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তোমাদের দেখতেও অসুবিধা হবে, আমারও আপলোড করতে অসুবিধা হবে। তো এই দুটো জিনিস এখানে বাকি রাখলাম আর কি, তাহলেই আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির থিওরিটা শেষ হয়ে গেল। কিছু কিছু প্রবলেম করাবো, আর তোমার হচ্ছে পরের দিন যে লেকচারটা আমি আপলোড করব সেটা হচ্ছে তড়িৎ বিভবের উপর কিন্তু করব।